নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাব আপনাদের কাছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গল্পটি। দস্তুর মতো একটা বিস্ময়। নজির অবশ্য আছে বটে, দৈত্যকুলে প্রহ্লাদ, কিন্তু সেটা ভগবৎ লীলার ব্যাপার। ঋষিকেশের ইচ্ছায় সেটা সম্ভব হইয়াছিল। সুতরাং কুখ্যাত অপরাধপ্রবণ হাঁড়ি বংশোদ্ভূত নিতাইচরণের কবিরূপে আত্মপ্রকাশ রীতিমতো বিস্ময়ের ব্যাপার। ভদ্রজনে বলিল, এ একটা বিস্ময়। হরিজন বলিল, নেতাই তাক লাগিয়ে দিল রে বাবা। চণ্ডীতলার মেলায় কবিগানের পাল্লা হইবার কথা। লোকজন অপরাহ্ন হইতেই জমিয়া জমিয়া সন্ধ্যা পর্যন্ত বেশ একটি জনতায় পরিণত হইয়াছিল। কিন্তু আলো জ্বালিয়া আসর পাতিয়া দেখা গেল অন্যতম পাল্লাদার কবি নটন দাস ভাগিয়াছে। গতবার হইতেই নটন দাসের টাকা পাওনা ছিল। মা চণ্ডীর আশীর্বাদী ফুল তাহার মাথায় ঠেকাইয়া আশ্বাস দেওয়া হইয়াছিল যে আগামীবার অর্থাৎ বর্তমান বৎসরে 2 বছরের টাকা অগ্রিম দেওয়া হইবে। নটন দাস বহু দিন হইতেই এ মেলাতে গাওনা করে। সে কিছু বলিতে পারে নাই, কিন্তু এবার আসিয়া মহন্তের সম্মুখে হাত পাতিতেই মহন্ত টকটকে তাজা জবা ফুলের নির্মাল্য হাতে দিয়া বলিলেন, জিতা রহ বেটা। কিন্তু টাকার কথাই উল্লেখ করিলেন না। লোকজন অনেক বসিয়াছিল। আলোচনা হইতেছিল মেলায় খরচের অভাবের কথা। মা চণ্ডীর নাকি হ্যান্ডনোট না কাটিলে আর উপায়ন্তর নাই। এমন মজলিসে নটনার টাকার কথাটা পারিতেই পারিল না। ক্ষুব্ধ মনেই বাসায় ফিরিয়া আসিল। বাসায় তখন নূতন একটা বায়নায় প্রস্তাব লইয়া একজন লোক আসিয়া বসিয়াছে। 10 ক্রোশ দূরে একটা মেলায় এবার বড় সমারোহ। তারা নটন দাসকে চায়, অন্তত এখানকার মেলা সারিয়া একটা দিনের জন্য। নটন বলিল, আমি কাল থেকেই গাওনা করব, দক্ষিণে কিন্তু 15 টাকা রাত্রি। লোকটা পরমোৎসাহে বলিয়া উঠিল, তাই দেব, কিন্তু আগাম। লোকটা 10 টাকার একখানা নোট বাহির করিয়া নটনের হাতে দিয়া বলিল, এই নেন বায়না। সেখানে মাটিতে পা দিলেই বাকি টাকা করাক্রান্তে মিটিয়ে দেবে বাবুরা। নোটখানা ট্যাঁকে গুঁজিয়া নটন ঢুলিটাকে ও দোহার 2 জনকে বলিল, ওঠ রে ওঠ। সন্ধ্যার সময় স্থানীয় স্টেশনে একটা নাকি ট্রেনও ছিল। অন্ধকারে অন্ধকারে মাঠে মাঠে আসিয়া মুখ ঢাকিয়া ট্রেনে উঠিয়া নটন সরিয়া পড়িল। নটন ভাগিয়াছিল, কিন্তু অপর পাল্লাদার মহাদেব ছিল। সে মনে মনে আফসোস করিতেছিল। সংবাদটা শুনিয়া বাবুবাইয়েরা একেবারে আগুন হইয়া উঠিলেন। নটনকে গলায় গামছা দিয়া ধরিয়া আনিয়া জুতা মারিয়া পিঠের চামড়া তুলিয়া দিবার ব্যবস্থা হইতে ক্ষতিপূরণের মামলা করা পর্যন্ত নানা অতীত কল্পনায় তাহারা তৃণদায়ী বন্যের মতোই লেলিহান হইয়া উঠিলেন। ঠিক এই সময় সাধারণ জনতার ভিতর হইতে কোন রসিকজন চিৎকার করিয়া উঠিল, বল হরি। সমগ্র জনতা সকৌতুকে ধ্বনি দেওয়া উঠিল, হরি বল। অর্থাৎ মেলাটির শবযাত্রা ঘোষণা করিয়া দিল। সঙ্গে সঙ্গে তৃণদায়ী বন্যী যেন ঘরে লাগিয়া গেল। এই গ্রামেরই বাৎসরিক 122 টাকা 3 আনা 10 গন্ডা 2 করা একক্রান্তি আয়ের জমিদার গঞ্জিকাসেবী ভূতনাথ ব্যাঘ্র বিক্রমে ঘুরিয়া সম্মুখে যে দরিদ্রটাকে পাইল তাহারই চুলের মুঠি ধরিয়া বলিল, চোপড়াও শালা। অন্য কয়েকজনে তাহাকে ক্ষান্ত করিয়া বলিল, মারা ধরা নয়, কবির পাল্লাই করতে হবে, ডাক মহাদেবকে। অনেক পরামর্শ করিয়া শেষে স্থির হইল
মহাদেব ও মহাদেবের প্রধান দোয়ার এই দুইজনের মধ্যে পাল্লা হোক। কিন্তু আর একজন দোয়ার ও ঢুলির প্রয়োজন। এই সময় নিতাই চরণের আবির্ভাব। সে জোর হাত করিয়া পরম বিনয় সহকারে শুদ্ধ ভাষায় নিবেদন করিল, প্রভু, অধীনের একটা নিবেদন আছে আপন কাদের শ্রীচরণে। অন্য কেহ কিছু বলিবার পূর্বেই মহাদেব কবিওয়ালা বলিয়া উঠিল, এই যে আমাদের নেতাই চরণ রয়েছে, তবে আর ভাবনা কি, ওই তো দোয়ার কি করতে পারবে। বাবুদের মধ্যে একজন কলিকাতায় চাকরি করে। ময়লা কাপড় জামার গাদার মধ্যে ধোপদুরস্ত জামা কাপড়ের মতো ফিটফাট ব্যক্তিটি গ্রাম্য ভদ্রজনের মধ্যে মধ্যমণির মতো শোভমান ছিল। বেশ ভারিক্কি চাল। খুব উঁচু দরের একজন পায়া ভারী পৃষ্ঠপোষকের মতো করুণা মিশ্রিত বিস্ময় প্রকাশ করিয়া সে বলিল, বলো কি, হ্যাঁ, নেতাই চরণে আমাদের এত বড় গুণ? তা লেগে যা রে বাবা, লেগে যা। ভূতনাথ হি হি করিয়া হাসিয়া বলিল, লে, তাই কাক কেটেই আমার আমোদ হোক, কাক কাকি সই। নিতাই মনে মনে আহত হইল, মুখে কিছু বলিল না। দোহার কি করিতে লাগিয়া গেল। নিজের দোহারের সহিত কবিওয়ালার পাল্লা, সুতরাং প্রতিযোগিতাটা হইতেছিল আপোষমূলক ভানের মতো। শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠিল দুই ধরনের। বুদ্ধিমান দল বলিল, দূর দূর, 60 করে পাল্লা হচ্ছে। অন্য দল বলিল, মহাদেবের দোয়ারও বেশ ভালো কবিয়াল, আচ্ছা কবিয়াল, টকাটক জবাব দিচ্ছে। নিতাই চরণের প্রশংসাও হইতেছিল। নিতাই চরণের গলাখানি বড় ভালো, আর মধ্যে মধ্যে ফোড়নও দিতেছে চমৎকার। বাবুরা বলিলেন, বলিহারি বেটা, বলিহারি। গ্রামবাসী হরিজন শ্রোতারা বাহবা দিল, আচ্ছা আচ্ছা। নিতাই উৎসাহিত হইয়া উটের মতো নাক প্রবেশের পথে মাথা গলাইয়া দিল। নিজেই স্বাধীনভাবে গান করিতে আরম্ভ করিল। মহাদেবের দোয়ার আপত্তি করিল, এই, ও কি হচ্ছে, ও কি গাইছ তুমি, এই। নিতাই সে কথা গ্রাহ্যই করিল না। সে বাঁ হাতখানিতে গাল আবৃত্ত করিয়া ডান হাতখানি থুতু নিবারণের জন্য মুখের সম্মুখে ধরিয়া সম্মুখের দিকে অল্প ঝুঁকিয়া তখন বাবুদের খুব কাছে দাঁড়াইয়া গাহিতেছিল, হুজুর, ভদ্র 5 জন রয়েছেন যখন, সুবিচার হবে নিশ্চয় তখন, জানি। বাবুরা খুব বাহবা দিয়া উঠিলেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। হরিজনেরা বলিল, ভালো ভালো। নিতাই ধাঁ করিয়া লাফ মারিয়া ঘুরিয়া ঢুলিটাকে ধমক দিল, এই, কাটছে। সঙ্গে সঙ্গে তাল দেখাইয়া হাতে তালি দিতে দিতে বলিতে আরম্ভ করিল, ধিকরা দাদা থেন্তা, ধিকরা দাদা থেন্তা, গুড় গুড় তা 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 থিয়া, ধিকরা। হ্যাঁ বলিয়া সে গোড়ার ধোঁয়াটা গাইল, কয়ে কালী কপালিনী, ক্ষয় খপ্পর ধারিণী, গয়ে গোমাতা সুরপি গণেশ জননী, কণ্ঠে দাওমা বাণী। মহাদেবের দোয়ার অতঃপর পাল্লা ছাড়িয়া দোয়ার কি আরম্ভ করিল। মহাদেব ক্রুদ্ধ ভ্রুকুটি করিয়া গান ধরিল। নিতাইকে সে যেন শুলবিদ্ধ করিতে আরম্ভ করিল। মহাদেবের শুল প্রতিরোধের শক্তি নিতাইয়ের ছিল না, কিন্তু তাহার বাহাদুরি এই যে সে ধরাশায়ী হইল না। দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সব সহ্য করিল। পাল্লার শেষে সে বাবুদের প্রণাম করিয়া হাসি মুখে বলিল, হুজুর, অধীন মুখ্য, ছোট নোক।
তাহাকে কথা শেষ করিতে না দিয়াই বাবুরা বলিলেন, না না, খুব গেয়েছিস তুই, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ভূতনাথ বলিল, মানিক রে, বেটা মানিক। চাকুরে বাবু বলিল, ইউ আর এ পোয়েট, হ্যাঁ? নিতাই বুঝিতে পারিল না। বিনীত সপ্রশ্ন ভঙ্গিতে বাবুর দিকে চাহিয়া রইল। বাবু বলিল, তুই তো একজন কবি রে। নিতাই অত্যন্ত লজ্জিত হইয়া নত শিরে বিদায় লইয়া এবার কবিয়াল মহাদেবকে প্রণাম করিয়া বলিল, মার্জনা করবেন ওস্তাদ, আমি অধম। নিতাইয়ের বিনয়ে মহাদেবও খুশি হইয়া তাহার অনেক প্রশংসা করিল এবং বলিল, আমার দলে তুমি দোয়ার কি করো। নিতাইও খুব খুশি হইয়া উঠিল। সে কি বলিতে যাইতেছিল, কিন্তু পিছন হইতে 10-20 জনে একসঙ্গে তাহাকে ডাকিল, এই এই নেতাই, নেতাই। নিতাই পেরিয়া যাইল। তাহারা ডাকিতেছিল। তাহারা বাবুদের দেখাইয়া বলিল, মহন্ত ডাকছেন, বাবুরা ডাকছেন। মহন্ত সন্ন্যাসী চণ্ডীর প্রসাদে একগাছি বিল্বপত্রের শুষ্ক মালা তাহার গলায় দিয়া বলিলেন, জিতা রহ বেটা। চাকুরে বাবু নিতাইয়ের পিঠ চাবড়াইয়া বলিল, তোকে একটা মেডেল দেওয়া হবে মায়ের দরবার হতে, বুঝলি? নিতাই দিশে হারা হইয়া গেল। কি করিবে, কি বলিবে, সে কিছুই ঠাউর করিতে পারিল না। বাবু বলিল, ভারী খুশি হয়েছি আমরা, কিন্তু খবরদার আপন গোষ্ঠীর মতো চুরি ডাকাতি করবি না, তুই বেটা কবি। নিতাই এবার হাত জোর করিয়া বলিল, আজ্ঞে হুজুর, চুরি আমি করি না, মিছে কথা আমি বলি না, নেশাও আমি করি না। এই মা চণ্ডের থামুতে দাঁড়িয়ে বলছি, মিছে বলি তো বজ্রাঘাত হবে আমার মাথায়। নিতাই মিথ্যা শপথ করে নাই, সে চুরি করে না, মিথ্যা বলে না। এই সংযম তাহার ভীষণ উগ্র। এই উগ্রতার জন্যই নিতাই আত্মীয় স্বজন সকল জন হইতে বিচ্ছিন্ন। সরকারি পাকা রাস্তাটার ধারে ধারে বড় বড় শিমুল গাছ। শীতকালে তাহাতে অপর্যাপ্ত ফল ধরিয়া থাকে। ফল পাকিয়া ফাটিয়া চারিদিকে তুলা উড়িয়া যায়। নিতাইয়ের মা এই ফল পাড়িয়া আনিয়াছিল গৃহস্থ বাড়িতে তুলা বিক্রয় করিবার জন্য। নিতাই বলিয়াছিল, বুড়ো বয়সে চুরি করলে মা? মা আশ্চর্য হইয়া বলিয়াছিল, চুরি করলাম কি রে? ওই শিমুলের পাবড়াগুলান, ও তো পরের দ্রব্য। পরের দ্রব্য? মা বিস্ময়ে হতবাক হইয়া ছেলের মুখের দিকে চাহিয়াছিল। ছেলে বলিয়াছিল, সরকারি পথের ধারের গাছ, ও হলো সরকার বাহাদুরের। তারপর হাসিয়া রসিকতা করিয়া বলিয়াছিল, সরকার বাহাদুর তো তোমার পিতে ঠাকুর লয় মা। মা তারস্বরে কাঁদিয়া উঠিয়াছিল, নেতাই আমার পেটের ছেলে, সে আমাকে চোর বললে, আমায় বাপ তুললে। নিতাইয়ের মামা গৌরহারি এ অঞ্চলের বিখ্যাত ডাকাত এবং সদ্য সে তখন 5 বৎসর জেল খাটিয়া ফিরিয়াছে। দিদির কান্না শুনিয়া সে আসিয়া সমস্ত শুনিয়া নিতাইয়ের গালে চরের পর চর কষিয়া দিয়াছিল। তিরস্কার করিয়াছিল ভগ্নীকে। গোপালকে যে নেকাপড়া শিখতে দিয়েছিলে তখন বারণ করেছিলাম। কেবল মামাই নয়, মাতামহ ছিল ডাকাত, প্রমাতামহ ঠ্যাঙারে।
নিতাইয়ের বাপ ছিল সিঁদেল চোর, পিতামহ ছিল ডাকাত, মাতামহের সঙ্গে একসঙ্গে ডাকাতি করিত। প্রপিতামহের ইতিহাস অজ্ঞাত। পিতৃপরিচয়হীন পিতামহের বাপই একদা আসিয়া হাঁড়িপাড়ায় আশ্রয় গ্রহণ করিয়া হাঁড়িত্ব গ্রহণ করিয়াছিল। সেই বংশে সত্যসন্ধ কবিজন নিতাইয়ের উদ্ভব। ইয়া বিস্ময় ছাড়া আর কি? নিতাই শুধু সত্যসন্ধ কবিজনই নয়, সে নেশাও করে না। কিন্তু চা যদি নেশা হয় তবে নিতাই নেশা করে। আর ঝোঁক তাহার দুধের উপর। নিত্য নিয়মিত গ্রামান্তর হইতে একটি মেয়ে তাহাকে দুধের যোগান দেয়া যায়। নিতাই তাহাকে বলে ঠাকুরঝি। কেমন করিয়া এমন হইল সেই ইতিহাস অজ্ঞাত। অলক্ষ্যে হারাইয়া গিয়াছে। কেবল একটি ঘটনা লোকের চোখে পড়িয়াছিল। নিতাই দ্বিতীয় ভাগ পর্যন্ত পড়াশোনা করিয়াছিল স্থানীয় নৈশ বিদ্যালয়ে, কিন্তু চোর বেনির গল্প তাহার মনে নাই। মায়েরই শখ রন্ধন অভিযোগে আঘাত এবং মাতুলের নির্যাতনের অপমান আহ্বানে আহত হইয়া নিতাই বাড়ি ছাড়িয়া পলাইল। গ্রামে স্টেশন কম্পাউন্ডে কুলি ব্যারাকের মধ্যে গিয়া বাসা গাড়িল। স্টেশনের পয়েন্টসম্যান রাজামুচি তাহার বন্ধু লোক, সেই তাকে আশ্রয় দিল। রাজাও অদ্ভুত লোক। 18 বছর বয়সে সে বিগত মহাযুদ্ধে মেসোপটেমিয়া গিয়াছিল। ফিরিয়া আসিয়া লাইট রেলওয়ে এই স্টেশনটিতে পয়েন্টসম্যানের কাজ করিতেছে। প্রাণ খোলা দিল দরিয়া লোক। অনর্গল ফুল হিন্দি বলে। ঘড়ি কাঁটার মতো ডিউটি করে। ডিউটির শেষে মদ খায়, গান গায়, প্রচুর চিৎকার করে, মধ্যে মধ্যে স্ত্রী পুত্রকে ধরিয়া ঠ্যাঙায়। নিতাইয়ের সঙ্গে রাজার আলাপ গান লইয়া, কবি গানের ছড়া লইয়া, নিতাইয়ের কবিজনচিত রসিকতা লইয়া। আলাপের প্রথম দিনেই নিতাই রাজার ছেলেকে বলিয়াছিল যুবরাজ। এখনো তাই বলে। রাজা হাসিয়া আকুল। বলি হারি ওস্তাদ, কিয়া বাত। নিতাই গালে হাত দিয়া মুখের সম্মুখে অপর হাতটি রাখিয়া ঈষৎ ঝুঁকিয়া সঙ্গে সঙ্গে গান ধরিয়াছিল। রাজার বেটা যুবরাজা, তেজার বেটা মহা তেজা, খায় সে খাস্তা খাজা গজা, বিদিত ভূমণ্ডলে। রাজা সঙ্গে সঙ্গে ঢোলটি পাড়িয়া লইয়া জাঁকিয়া বসিয়াছিল। ছেলেটির হাতে তুলিয়া দিয়াছিল কাঁসি। তাহার পৈতৃক পুরাতন ঢোলটি রাজার আজও আছে। কাঁসিটা তাহার নিজেরই। ছেলেবেলায় তাহার বাবা তাহাকে কিনিয়া দিয়াছিল মহেশপুরের মেলায়। নিতাই রাজাকে ডাকে রাজন, রাজার বউকে বলে রানী। এই রাজার আশ্রয়ে আসিয়াই সে বাস আরম্ভ করিল। রাজা তাহার গুণমুগ্ধ ভক্ত। দিনে সে স্টেশনে থাকিত। ভদ্রলোকজনের মোট গাড়িতে তুলিয়া দিত, নামাইত, গ্রামে গ্রামান্তরে মাথায় করিয়া দিয়া আসিত। রোজগার মন্দ হইত না। স্টেশনে নামাইতে চড়াইতে 2 পয়সা, গ্রামে পৌঁছিয়া দিয়া আসিলে 4 পয়সা। গ্রামান্তরের রেট দূরত্ব হিসেবে এবং গরজ অনুসারে 2 আনা 4 আনা। বর্ষায় বা সন্ধ্যায় হইলে 6 আনা বাঁধা। কিছু কমিশনই দিতে হয় স্টেশনের বাবুদের, কিন্তু দিয়াও যাহা থাকে সেও দৈনিক 4-5 গন্ডার কম নয়। অন্য কুড়িদের এত হয় না। তাহারা নিতাইয়ের হিংসা করে, কিন্তু নিতাইয়ের সহায়
স্বয়ং রাজা। স্টেশন স্টলের ভেন্ডার বেনে মামা রহস্য করিয়া নিতাইকে বলে, রাজ বয়স্য। মামার দোকানের সজীব বিজ্ঞাপন বাদ ব্যাধিতে আড়ষ্ট বিপ্রপদ বলে, বয়স্য কে বেটা, বয়স্য কি, রাজার সভাকবি। নিতাই বিপ্রপদের পদধূলি লইয়া শুভ শব্দে মুখে দেয়। ভারী খুশি হইয়া ওঠে। বাদ ব্যাধিগ্রস্ত বিপ্রপদ সকালে উঠিয়াই কোনো মতে আসিয়া স্টেশনে আড্ডা লয়। বেলা 12টায় একবার কোনো মতে বাড়ি গিয়া খাইয়া খানিকটা ঘুমাইয়া আবার বেলা 3টায় আসে। রাত্রি 10:30টায় শেষ ট্রেনখানি পার করিয়া তবে যায়। দেহ তার যত আড়ষ্ট, মুখ তার তদপেক্ষা অনেক বেশি সক্রিয়। চক্রবৃদ্ধি হারে সুদে আসলে বকিয়া সে পোষাইয়া লয়। রসিক ব্যক্তি, বসুধৈব কুটুম্বকম। বিপ্রপদের সঙ্গে নিতাইয়ের জমে ভালো। নিতাই পদধূলি লইলে বিপ্রপদ সংস্কৃতে স্বরচিত শ্লোকে আশীর্বাদ করে, ভব কপি মহাকপি দগ্ধানন শলাঙ্গুলো। হাত জোর করিয়া নিতাই বলে, প্রভু, কপি মানে আমি জানি। বিপ্রপদ ভুল স্বীকার করিয়া বলে, ও কপি নয়, কবি কবি। আচ্ছা, কবি তো তুই বটিস, কই বল দেখি। শকুনি খেললে পাশা, রাজ্য পেলে দুর্যোধন, কিন্তু ভীমের বেটা ঘটোৎকচ কোন পাপে মরে? সঙ্গে সঙ্গে বাঁ হাত গালে চাপিয়া মুখের সম্মুখে ডান হাতখানি রাখিয়া ঈষৎ ঝুঁকিয়া দিয়াই নিতাই আরম্ভ করে, আহা। কবিগান আরম্ভ হইয়া যায়। রাজা পাশে দাঁড়াইয়া ভাবে ঢোলকটা আনবে নাকি, কিন্তু ঢোল আনা আর হইয়া ওঠে না। ট্রেনের ঘণ্টা পড়ে। ট্রেন আসিয়া পড়িলে গান থামে। নিতাই দূর দূরান্তের যাত্রীদের সহিত মজুরির দরদস্তুর করে, বলে, প্রভু, গগনপানে দৃষ্টি করেন একবার। গ্রীষ্মকাল হইলে বলে, দিনমণির কিরণটা একবার বিবেচনা করেন হুজুর। বর্ষায় বলে, কৃষ্ণবর্ণ মেঘের একবার আরম্ভটা দেখেন কর্তা। শীতে বলে, শৈত্যের কথাটা একবার ভাবেন বাবু। বিপ্রপদ মামার দোকানে বসিয়া নিতাইকে সমর্থন করে, আজ্ঞে হ্যাঁ, আপনাদের তো সব দোশালা আছে, ওর যে এক শালাও নাই। ওর কষ্টের কথাটা বিবেচনা করুন একবার। দুপ্রহরে যাইবার সময় নিতাই রাজাকে বলিয়া যায়, রাজন, ঠাকুরজি এলে দুধটা নিয়ে রেখো। ওসব পূর্ব কথা। আজ গানের পর শুকনো বেলপাতার মালা গলায় দিয়া নিতাই ফিরিল, সেকালের দিগ্বিজয়ী কবিদের মতো। সমস্ত পথটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাহাকে ঘিরিয়া কলরব করিতেছিল। সে সমস্ত কিছুই তাহার কানে যাইতেছিল না। রাজাও তাহার সঙ্গে সঙ্গে আসিতেছিল। সভাকবির গৌরবতৃপ্ত রাজার মতোই। সেই বকিতেছিল সকলের চেয়ে বেশি, হট যাও, হট যাও, ইতনা নগিজ কেউ আতা হ্যায়, ভাগো, হট যাও। এমনই খবরদারির মধ্যে রাজা তাহাকে বাসায় আনিয়া তুলিল। না হইলে নিতাইয়ের আজ জানা পথ ভুল হইয়া যাইত। বাসায় আসিয়া রাজা বলিল, কুছ তো খা লেও উস্তাদ। নিতাই সংক্ষেপে উত্তর দিল, ওহু। বলিয়াই সে নিজের ঘরে ঢুকিয়া শুইয়া পড়িল। কিন্তু ঘুম আসিল না। আজ কেবলই তাহার মনে পড়িল বিখ্যাত কবিয়াল
তারণ মোড়লকে। উফ, তারণ মোড়লের কবিগান মনের মধ্যে জল জল করিতেছে। সে যেবার প্রথম শোনে ও প্রথম দেখে, সেই কথাটাই সবচেয়ে বেশি মনে আছে। বাপ রে বাপ, আসরে সে কি লোক, হাজারে হাজারে, আর সে কি গোলমাল। বুকে সারি সারি মেডেল, পাকা চুল, পাকা গোঁফ, কপালে সিঁদুরের ফোঁটা লইয়া লম্বা মানুষটি আসিয়া আসরে ঢুকিতেই ব্যাস সব চুপ। আসরের একদিকে বেঞ্চ পাতিয়া গ্রামের বাবুরা বসিয়াছিল, তাহারা পর্যন্ত চুপ করিয়া গেল। আর সে কি গান! তবে যখনই আশপাশে যেখানে তারণ কবির গান হইয়াছে সেখানেই সে গিয়াছে। একবার ফিরের মধ্যে হাত বাড়াইয়া তারণ কবির পায়ের ধুলাও লইয়াছিল। মনে মনে তাহার বড় সাধ ছিল, তারণ কবির দলে দোয়ারকি করিয়া সে কবি গান শিখিবে। কিন্তু তাহার কপাল দোষেই মোড়ল মরিয়া গেল। সে হঠাৎ উঠিয়া বসিয়া আলো জ্বালিল। তারপর ছোট কাঠের চৌকির উপরে রক্ষিত একটি রঙিন কাপড় বাঁধা দপ্তর খুলিয়া বসিল। দপ্তরের মধ্যে ছিল মোটা হরপে বটতলায় ছাপা একখানি কাশিদাসী মহাভারত, কৃত্তিবাসী রামায়ণ, কৃষ্ণের শতনাম, শনির পাঁচালী, মনসার ভাসান, একখানা প্রথম ভাগ, একখানা দ্বিতীয় ভাগ, ধারাপাত, খান কয়েক খাতা, ভাঙা স্লেট একখানা, এক টুকরো ছোট লাল নীল পেন্সিল। সকালে উঠিয়া রাজা তাহাকে ডাকিল, ওস্তাদ। নিতাই তখন সদ্য ঘুমাইয়াছে, সে উত্তর দিল না। যুদ্ধফেরত রাজা চা খায়, ওস্তাদ নহিলে চা খাইয়া সুখ হয় না। চা হইয়া গিয়াছে, ওদিকে 7:30টার ট্রেন আসিয়া পড়িল বলিয়া রাজা আবার ডাকিল, ওস্তাদ, ওস্তাদ। নিতাই জড়িত স্বরে উত্তর দিল, হুম। चा हो गया भैया। अरे ट्रेन आता है। রাজা নিরুপায় হইয়া চলিয়া গেল, আর ডাকিল না। কাল রাত্রে ওস্তাদের বড়ই খাটুনি গিয়াছে, ঘুমাইতেছে বেচারা, ঘুমা। বেলা 9টা নাগাদ নিতাই আপনার চায়ের মগটি হাতে করিয়া শিথিল মন্থর পদক্ষেপে মামার দোকানে আসিয়া বসিল। মুখে মৃদু একটু হাসি। বিপ্রপদ হৈ হৈ করিয়া তাহাকে সংবর্ধনা করিল, বলিহারি বেটা, বলিহারি। জয় রামচন্দ্র। কাল নাকি সত্যি সত্যি লঙ্কাকাণ্ড করে দিয়েছিলি শুনলাম। ভেলারে বা কপিবর। মুহূর্তে নিতাই গম্ভীর হইয়া গেল। বিপ্রপদের রসিকতা আজ তাহাকে বিদ্ধ করিল। সে হাত জোর করিয়াই বলিল, আজ্ঞে প্রভু, মুখ্য সূক্ষ্ম মানুষ, ছোট জাত, বাঁদর ভাল্লুক যা বলেন তাই সত্যি। বলিয়া সে আপনার মগটি বাড়াইয়া বলিল, কই গো দোকানি মশাই, চা দেন দেখি। দোকানি বেনিমামা চা ঢালিয়া দিয়া বলিল, না, কাল নেতাই আমাদের আচ্ছা গান করেছে, ভালো গান করেছে। নিতাই গম্ভীরভাবে চা পান করিল। ওদিকে 9:30টায় ট্রেনটা আসিয়া পড়িল। নিতাই উঠিল না। রাজা প্ল্যাটফর্ম হইতে হাঁকিতেছিল, ওস্তাদ, ওস্তাদ। নিতাই সাড়া দিল না। উঠিয়া সে বাসার দিকে চলিল। রাজা ছুটিয়া আসিয়া বলিল, গাঁওকে
একটু मोट है भैया, खाली एक बैग और छोटो से एक बिस्तारा। নিতাই বলিল, না। রাজা প্রশ্ন করিল, क्या তবিয়ত খারাপ है? নিতাই বলিল, শরীরের জন্য নয়, কুলি গিরি আর করব না। রাজা অবাক হইয়া গেল। বাসায় নিতাই রাজাকে ডাকিয়া বলিল, রাজন, তুমি বিবেচনা করে দেখো। রাজা প্রশ্ন করিল, কি? একটা পাথর দিয়া মেজের উপর দাগ কাটিতে কাটিতে নিতাই বলিল, এই তোমার কাল রাত্রির কথা স্মরণ করো। সুখ্যাতি তো তোমার একটা হয়ে গেল চারিদিকে, কবিয়াল বলে। সোৎসায় রাজা বলিয়া উঠিল, আলবৎ, জরুর। তবে আর কি তোমার মস্তকে করে ভার বহন করা উচিত হবে? ধরো তোমার কবি হয়ে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়ে গেল। রাজা রামায়ণের পালাগান শুনিয়াছে, কিন্তু রত্নাকর বাল্মীকি সংবাদ তাহার মনে নাই। কিন্তু তাহাতেও কিছু আসিয়া গেল না। সে আসল কথাটা লইয়া বিবেচনা করিতেছিল। কবি নিতাই চরণের কি মাথায় মোট বা উঠতে হইবে? অনেক বিবেচনা করিয়া সে বলিল, লেকিন একটু বাত উস্তাদ। রাজনের মুখের দিকে চাহিয়া নিতাই প্রশ্ন করিল, বলো। লেকিন রোজগার তো চাহিয়ে উস্তাদ, খানে তো হোগা ভैया। নিতাই বারবার খাড় নাড়িয়া বলিল, সে আমি ভাবি না রাজন, দুবেলা না হয় একবেলা খেয়েই থাকবো আমি। তা বলে ধরো ভগবান আমাকে কবি করেছেন, হ্যাঁ। এবার রাজা অনেক চিন্তা করিয়া খাঁটি বাংলায় বলিল, এই তোমার বিপ্র ঠাকুর হে আমাকে বলে কিনা কপিবর, মানে তোমার হনুমান। রাজা বলিল, জবাব কেউ নেই দিয়া তোম। মুখের ডগায় এসেছিল, সামলে নিলাম। গরুর চেয়ে বাঁদর ভালো। রাজা বলিল, জরুর। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রাজা বলিল, আর তুম সংসার পাত্তাও নেই ওস্তাদ, শাদি করো। তার ছেলে সে ঠোঁট উল্টাইয়া দিয়া নিতাই বলিল, দূর দূর কেউ ভাই, ও হাম নেহি শুনেগা। তুমি খেপেছ রাজন, বিয়ে করে বিপদে পড়ব শেষে? আমাদের জাতের মেয়ে বিদ্যের মর্ম বোঝে, কেবল খ্যাঁচ খ্যাঁচ করবে। হ্যাঁ, ये बात तो ठीक है। তাছাড়া ধরোগা তোমার। নিতাই কথা শেষ না করিয়াই ফিক করিয়া হাসিয়া ফেলিল। ভ্রু নাচাইয়া রাজা প্রশ্ন করিল, ও ক্যা বাত ওস্তাদ? ধরোগা, তোমার মনে ধরা কোনেই বা কোথায় হে? বেশ মৃদু মৃদু হাসিয়া নিতাই বলিল, আমরা হলেম গিয়ে কবি, আমাদের চোখ তো তোমার জাতে তাতে ধরবে না হে। রাজা অকস্মাৎ হা হা করিয়া হাসিয়া গোড়াইয়া পড়িল। রাজার উচ্চ হাসি উৎকট এবং বিকট। এই হাসির মধ্যে চকচকে পিতলের ঘটি মাথায় দুয়ারে আসিয়া দাঁড়াইল একটি মেয়ে। নিতাই বলিল, এসো ঠাকুরজি, এসো। মেয়েটি রাজার দিকে আঙুল দেখাইয়া সবিস্ময়ে বলিল, জামাই এত হাসছে কেনে? মেয়েটির কণ্ঠস্বর এত মিঠা, কিন্তু কথা কয় অত্যন্ত দ্রুত। মেয়েটি গ্রামান্তরের মুচির মেয়ে, দুঃসম্পর্কে রাজার শ্যালিকা। সেই সম্পর্ক ধরিয়া মেয়েটি রাজাকে বলে জামাই, নিতাই তাহাকে বলে ঠাকুরজি। এ গ্রামে সে নিত্য দুধ বেচিতে আসে। নিতাই নেশা করে না, কিন্তু দুধের ভক্ত। 1 পোয়া দুধ তাহার নিত্য চাই। রাজার এখানে আসা অবধি এই ঠাকুরজি তাহাকে বরাবর দুধ দিয়া আসিতেছে। নিতাই বলিল,
শুধাও তাই জামাইকে। মিঠা গলায় সরল বিস্ময়ে ঈষৎ কৌতুকে অত্যন্ত দ্রুত ভঙ্গিতে মেয়েটি প্রশ্ন করিল, হাসছ কেন গো জামাই? আই আই, ই কি হাসি গো! সঙ্গে সঙ্গে সেও হাসিতে আরম্ভ করিল। রাজা এবার বলিল, ভাব কালকুটি কাহা का, ও বাত তুম কিয়া শুনেগা। মেয়েটি যেন মার খাইয়া স্তব্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে অত্যন্ত ব্যস্ততা প্রকাশ করিয়া বলিল, লাও বাপু, দুধ লাও, আমার দেরি হয়ে গেল, গেরস্তেতে বকবে। রাজা এবার বাংলায় রসিকতা করিয়া বলিল, ওহ, ঠাকুরজির আমার ডাকগাড়ি ফেল হয়ে গেল, বাপ রে বাপ। নিতাই ব্যস্ত হইয়া দুধের আধারটি পাতিয়া দিয়া বলিল, না না, রাগ করো না ঠাকুরজি, জামাইয়ের কথা ধরো না। মাপিয়া দুধ ঢালিয়া দিয়া মেয়েটি নীরবে চলিয়া গেল। নিতাই বলিল, না রাজন, এ বেকার বাক্য বলা তোমার ভালো হলো না। ধুৎ বলিয়া রাজা আপনার অপরাধ ফুৎকারে উড়াইয়া দিল। নিতাই উনান ধরাইয়া আবার একবার চা করিতে বসিল। দোকানি বণিক মাতুলের মাপা চায়ে তাহার নেশা হয় নাই। তাছাড়া কাল রাত্রির পরিশ্রমে ও জাগরণে শরীর এমন হইয়া আছে, উহ, মাথা যেন ঝিমঝিম করিতেছে, কানের মধ্যে এখনো যেন ঢোল কাঁসির শব্দ ধ্বনিত হইতেছে। আর একটু চা না হইলে শরীরের বেশ জুত হইবে না। কেতলির বিকল্প ছোট একটি মাটির হাঁড়িতে জল চালাইয়া দিয়া সে গুনগুন করিয়া একটা গান ভাজিতে আরম্ভ করিল। বেশ একটি নূতন গানের কলি মনে পড়িয়া গিয়াছে। বাহ বাহ, খাসা কলি হইয়াছে। কালো যদি মন্দ, তবে কেশ পাকিলে কাঁদো কেনে। এক মগ চা শেষ করিয়া নিতাই আবার মগ ভর্তি করিয়া বসিল। দ্বিতীয় কলি আর মনোমতো হইতেছে না। ওদিকে 1:30টার ঘাড়ির ঘণ্টা হইয়া গিয়াছে রাজন স্টেশনে। বাসার দুয়ারেই কৃষ্ণচূড়ার ছাতার মতো গাছটির তলায় বসিয়া নিতাই চায়ের মগ হাতে গানের কলি ভাবিতেছিল। দ্রুত গমনে পা ফেলিয়া ঠাকুরজি ফিরিয়া চলিয়াছে। মেয়েটির কথাও যেমন দ্রুত, পাও চলে তাহার তেমনই ক্ষিপ্র। ঢ্যাঙা নয়, কিন্তু সবল গঠন, অঙ্গপ্রত্যঙ্গগুলিতে বেশ একটি দীঘল ভঙ্গি আছে। দীঘল কিন্তু শীর্ণ নয়, বেশ দৃঢ় পুষ্ট দেহ, অথচ কঠোরও নয়। নিতাই তাহাকে ডাকিল, ঠাকুরজি, অ ঠাকুরজি। ঠাকুরজি দাঁড়াইল। শোনো শোনো। মিঠা সুর আওয়াজে দ্রুত ভঙ্গির উত্তর ভাসিয়া আসিল, না, দেরি হয়ে যাবে। একটা কথা শোনো আমার দিব্যি, শোনো। যত জোরে ঠাকুরজি চলে তাহার চেয়েও দ্রুত ফিরিয়া নিতাইয়ের সম্মুখে দাঁড়াইয়া বলিল, কি? নিতাই তাহার মুখের দিকে চাহিয়া মিষ্ট হাসি হাসিয়া বলিল, রাগ করেছ? এক কথাতেই মেয়েটি জল হইয়া গেল। মেয়েটির আকৃতি ও প্রকৃতিতে সঙ্গীত ও সঙ্গতের মতো সুকুমার একটি সামঞ্জস্য আছে। কালো দীঘল তনু মেয়েটির মুখে চোখে গঠন পারিপাট্য নাই, তবু কচি পাতার মতো এমন একটি কোমল শ্রী আছে যাহাতে মানুষের মন কোমল আবেগে ভরিয়া ওঠে। ছোট চোখ দুটিতে ভীরু চকিত সরল দৃষ্টি মেলিয়া সে যখন চায়, তখন মিষ্ট কথা না বলিয়া
মানুষ পারে না, কথা বলিতেও মানুষের ইচ্ছা করে। ওই সামান্য মিষ্ট কথাতেই ঠাকুরজি পুলকিত হইয়া উঠিল। হাসিয়া সলজ্জভাবে বলিল, কাল মেলাতে তোমার গান শুনলাম বলে। উদ্দীপ্ত হইয়া নিতাই বলিল, শুনেছ? হ্যাঁ, ছামুতেই বসেছিলাম গো, কতবার তোমার পানে চাইলাম, তুমি দেখতেই পেলে না। অপরাধীর মতো নিতাই বলিল, দেখতে পাই নাই ভাই আমি। শঙ্কায় চকিত দৃষ্টিতে চাইয়া মেয়েটি বলিল, সে ভাই ভালো হয়েছে, আমি কিন্তু হেসে ফেলতাম তাহলে। নিতাই তাড়াতাড়ি একটি বাটি আনিয়া অবশিষ্ট চাটুকু ঢালিয়া ঠাকুরজিকে দিয়া বলিল, চা খাও। রাজার বাড়িতে আপনার দিদির কাছে ঠাকুরজি মধ্যে মধ্যে চা আস্বাদন করিয়াছে। চা বেশ লাগে তাহার। তবু সে সলজ্জভাবে বলিল, না না, তুমি খাও। না না, তাহলে ভাই বুঝবো এখনো তুমি কোদ করে আছো। বাটিটা টানিয়া লইয়া সকৌতুকে বিস্ময়ে ঠাকুরজি বলিল, কোদ কি গো, কোদ? সে পিছন ফিরিয়া চা খাইতে বসিল। কখনো সে জামাই অথবা নিতাইয়ের দিকে সম্মুখ ফিরিয়া চা খায় না। রাগ রাগ। নিতাই বিজ্ঞের মতো হাসিতে লাগিল। ঠাকুরজি এবার গভীর বিস্ময়ে নিতাইয়ের দিকে চাহিয়া প্রশ্ন করিল, আচ্ছা, তুমি এত সব কি করে শিখলে? নিতাই গম্ভীরভাবে বলিল, ভগবানের ছলনা ঠাকুরজি, নইলে কবিয়াল করেও আমাকে হাঁড়ি কুলে পাঠালেন কেনে বলো? অসীম শ্রদ্ধা ও বিস্ময়ের সহিত ঠাকুরজি কবির মুখের দিকে চাহিয়া রইল। নিতাই বলিল, সবই ভগবানের লীলা ঠাকুরজি, নইলে আমাকে ঠাট্টা করে হনুমান বলে। চকিত উত্তেজনায় ঠাকুরজির ভ্রু দুটি কুঞ্চিত হইয়া উঠিল। প্রশ্ন করিল, কে? সে আর তুমি শুনে কি করবে? নাও চা খাও, জুড়িয়ে গেল। না, তুমি বলো, জামাই বুঝি? না না, রাজন আমার বড় ভালো নোক ঠাকুরজি, ওই বামুনরা, আমি ছোট জাত বলেই ঠাট্টা করলে। কই, বামুনরা এমনি মুখে মুখে বেঁধে গান করুক দেখি। ভারী বামুন। উত্তেজনায় ঠাকুরজির মাথার অবগুণ্ঠন খুলিয়া গেল। তাহার রুক্ষ কালো চুলের এলো খোপায় একটি জবা ফুল। নিতাই বলিয়া উঠিল, বাহ, ভারী মানিয়েছে কিন্তু ঠাকুরজি। ঠাকুরজি লজ্জায় সচকিতা কিশোরী হরিণীর মতো তরিতে উঠিয়া ছুটিয়া পলাইল, চায়ের বাটিটা ধুইবার উজুয়াতে। অদূরবর্তী রেলওয়ে কাটিংয়ের জলে বাটিটা ধুইয়া আনিয়া সেটা নামাইয়া দিয়াই ঘটিটা হাতে ছুটিয়া সে চলিয়া গেল। নিতাই বসিয়া বসিয়া আপন মনেই ঘাড় নাড়িতে আরম্ভ করিল। দ্বিতীয় কলিটাও তাহার আসিয়াছে। কালো চুলে রাঙা কোমল, হ্যারো হ্যারো নয়ন কোণে। অকস্মাৎ সে আজ অনুভব করিল ঠাকুরজিকে সে ভালোবাসে। কিন্তু পরক্ষণে সে গম্ভীর হইয়া উঠিল। না না না, সে ভিন্ন জাতি, একজনের সহিত তার বিবাহ হইয়াছে, মহাপাপ, সে মহাপাপ। ঠাকুরজি আসে ঠিক ঘড়ির কাঁটার মতো। ঠাকুরজিকে সে ভালোবাসে এ সত্য উপলব্ধি করিবার পূর্বেও নিতাই আপনার অজ্ঞাতসারে দেখিত দূর প্রান্তরের বুকে রৌদ্রদীপ্ত সাদা একটি রেখা। রেখাটির উপরে ঝকমকে স্বর্ণাভ একটি বিন্দু। বিন্দুটি ঠাকুরজির মাথায় রৌদ্র প্রতিফলিত দুধের ঘটি। রেখাটি অত্যন্ত দ্রুত চলনশীল।
পরদিন কৃষ্ণচূড়া গাছটির তলায় নিতাই প্রান্তরের দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। সাদা ঋজু রেখাটি ক্রমে দীঘল দেহ কিশোরীতে পরিণত হল। স্বর্ণাভ বিন্দুটি ঘটির আকার ধারণ করিল। ঠাকুরজিকে চেনা গেল। নিতাই দেখিল ঠাকুরজির মুখে অসীম বিমুগ্ধ বিস্ময়। ঠাকুরজি আজ নিতাইকে দেখিয়া অবাক হইয়া গিয়াছে। নিতাই আজ রীতিমতো ভদ্রজন সাজিয়াছে। সাবান দিয়া কাঁচা ধপধপে লালপাড় আঠাতি ধুতিকানি সে কোঁচা দিয়া পরিয়াছে। গায়ে একটি নূতন টুইলের হাত কাটা জামা। ওহ, আজ ওস্তাদকে চেনাই যায় না। দ্রুত গতি দ্রুততর করিয়া ঠাকুরজি নিতাইয়ের সম্মুখে আসিয়া দাঁড়াইল। আপাদ মস্তক একবার ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া হেলিয়া দুলিয়া একমুখ হাসিয়া বলিল, আচ্ছা সাজ হইছে বাপু, আজকে ঠিক কবিয়াল কবিয়াল লাগছে, ভারী সুন্দর লাগছে। নিতাই হাসিল। হাসিয়া বলিল, একটি কথা বলবার নেগে দাঁড়িয়ে আছি। নিতাই ভাবিয়া চিন্তিয়া ভদ্র ভাষায় কথা বলিতে লকারকে নকার বলিতে শুরু করিয়াছে। সে লোহাকে নোয়া, লুচিকে নুচি, লঙ্কাকে নঙ্কা, লোককে নোক বলিতে আরম্ভ করিয়াছে। সপ্রশ্ন দৃষ্টিতে মেয়েটি তাহার দিকে চাহিল। নিতাই বলিল, আর ভাই দুধের প্রয়োজন আমার হবে না। কেনে? ঠাকুরজির কণ্ঠস্বর ম্লান হইয়া গেল। নিতাই কিছুক্ষণ চুপ করিয়া রইল। তারপর বলিল, একেই মিথ্যে কথা মহাপাপ, তার উপর তোমার নিকট। এখন ধরো উপার্জন আমার একেবারেই নাই। মানে দারিদ্র ছোটনোকের কবি হওয়া কি ভদ্রলোক হওয়া বড় বিপদ ঠাকুরজি। এখন যদি মাথায় করে আমি মোট বহন করি তবে 10 কি বলবে বলো দেখি। ঠাকুরজি ম্লান দৃষ্টি মেলিয়া কবিয়ালের দিকে চাহিয়া রইল। তারপর বলিল, তোমাকে পয়সা লাগবে না ওস্তাদ? হুম, ওস্তাদ বলো না। ওস্তাদ তো অনেক হয়, রোজা, লেঠেল, গুনিন সবাই ওস্তাদ। কবিয়াল বলো আমাকে। ঠাকুরজি হাসিল না। নিতাইয়ের কথা মানিয়া লইয়া সঙ্গে সঙ্গে সে সংশোধন করিয়া বলিল, তোমাকে দুধের দাম লাগবে না কবিয়াল। নিতাই বিচিত্র দৃষ্টিতে তাহার ভক্ত তরুণীটির দিকে চাহিয়া বলিল, না, তোমার শাশুড়ি স্বামীর তিরস্কার করবে, হয়তো প্রহার করবে। না না না, 2টি গাই আমার নিজের কিনা, 4টি আছে ওদের। আমার গাইয়ের দুধ আমি তোমাকে দেব। নিতাই চুপ করিয়া উদাস দৃষ্টিতে আকাশের দিকে চাহিয়া রইল। লেবে না কবিয়াল? ঠাকুরজির কণ্ঠস্বর কাঁপিতেছিল। দৃষ্টি ফিরাইয়া নিতাই দেখিল ঠাকুরজির চোখ দুটিতে জল টলটল করিতেছে। নিতাই হাসিল। ঠাকুরজি আর নিতাইয়ের কথার অপেক্ষা করিল না। লঘু চঞ্চল পদক্ষেপে বাসার মধ্যে ঢুকিয়া বাটি বাহির করিয়া দুধ ঢালিয়া দিয়া আসিল। নিতাই তখন 2টি কৃষ্ণচূড়ার ফুল পাড়িয়া দাঁড়াইয়াছিল। কৃষ্ণচূড়া ফুল সদ্য 2-1টি করিয়া ফুটিতে শুরু করিয়াছে। ফুল 2টি বাড়াইয়া দিয়া নিতাই বলিল, লাও। ঠাকুরজি লজ্জায় মুখ ফিরাইয়া বলিল, না, তা হবে না, তাহলে আমি দুধ নেব না। ঠাকুরজি ক্ষিপ্র হাতে ফুল 2টি লইয়া দ্রুত পদে গ্রামের দিকে চলিয়া গেল। স্টেশনে 1:30টার ট্রেনের টিকিটের ঘণ্টা পড়িল। নিতাই গতকালের গানটির কলি মিলাইয়া সুর ভাঁজিতে আরম্ভ করিল।
এমনি নিত্য নিয়মিত। একখানা গানের পর আবার নতুন গান। মাস তিনেক পর নিতাই কৃষ্ণচূড়া গাছটির তলায় রৌদ্রে ঝলমল প্রান্তরের দিকে চাহিয়াছিল। দ্রুত চলনশীল একটি সাদা রেখা, মাথায় একটি স্বর্ণাভ বিন্দু। বিন্দুটি বিচ্ছুরিত জ্যোতিরেখা মধ্যে মধ্যে চকিতের মতো চোখে লাগে। কই, ওই কি? না, ও তো নয়। তাহার পিছনে আর একটা, এও নয়। নিতাইয়ের ভুল হয় নাই। রেখাগুলি নিকটে আসিয়া নারী মূর্তিতে পরিণত হইয়া সম্মুখ দিয়া একে একে যতগুলি মেয়ে এ গ্রামে দুধ বেচিতে আসে চলিয়া গেল, কিন্তু ঠাকুরজি আসিল না। নিতাই উৎকণ্ঠিত হইল। তবে কি ঠাকুরজির অসুখ করিল? তাহা ছাড়া ওই দুধটুকুই তাহার প্রধান খাদ্য, উহাতেই তাহার চা হয়। দুধে খুদ ফেলিয়া একটু পায়েস হয়, তাই খাইয়া সে দিন কাটাইয়া দেয়। ডাল তরকারি অনেক হাঙ্গামা, কোনো কোনো দিন অবশ্য খিচুড়িও সে রাঁধে। কিন্তু বিনা মূল্যের দুধের পায়েস অপেক্ষা খিচুড়িতে খরচ বেশি। তাহার সঞ্চয় সম্বল এই কয় মাসেই শেষ হইয়া গিয়াছে। রাজা অবশ্য তাহার যথেষ্ট খোঁজ খবর রাখে। সাহায্য করিতে পারিলে যেন কৃতার্থ হইয়া যায়। কিন্তু নিতাই তাহাকে অভাবের কথা বলে না। রাজার স্ত্রী বড় মুখরা মেয়ে। মধ্যে মহাদেব কবিয়াল গোটা দুয়েক পাল্লায় তাহাকে দোয়ার হিসেবে ডাকিয়াছিল, কিন্তু তাহার পর আর ডাকে নাই। মহাদেবের সঙ্গে একটু কথান্তরও হইয়া গিয়াছে। দোয়ার কি করিতে করিতে নিতাই কলি কয়েক যোগান দিয়াছিল। ফিরিয়া আসিয়া রাজাকে সে বলিয়াছিল, বেটা কুম্ভকার নন্দনের আস্পর্ধা দেখো দেখি, বলে কিনা নিচু জাত তুই। কবিয়াল মহাদেব জাতিতে কুম্ভকার। মিলিটারি রাজা সঙ্গে সঙ্গে রুখিয়া উঠিল, বলিল, হ্যাঁ কেউ? কুম্ভকারও কবিয়াল, আমিও কবিয়াল। দু চার কলি আমি গাইব না? এ কি পাঠশালার গণেশ করি না কলুর খানি যে দাগে দাগে আমাকে যেতে হবে? তাতেই বাবুর কোধ হয়ে গেল। রাজা বলিয়াছিল, আলবৎ, জরুর, নিশ্চয়। তা পরে বলে, তুমি মেডেল পড়তে পাবে না। নিতাই চণ্ডীতলার মহন্তের কাছে মেডেল আদায় করিয়া ছাড়িয়াছে। 10 আনায় 1 ভরি চাঁদিতে খাদ মিশাইয়া টাকার আকারের একটি মেডেল। মা চণ্ডীর কারবার স্থানীয় শেখরা 8 আনা পারিশ্রমিকেই তৈয়ারি করিয়া দিয়াছে। সঙ্গে সঙ্গে রাজা ঢুকতে, হাম হতা তো এক থাপ্পড় লাগা দেতা। হ্যাঁ, আমি এইবার নিজেই দল গঠন করব। রাজন, কি বলো? ये बात बहुत अच्छा उस्ताद, इससे अच्छी बात कुछ नहीं हो सकता है, লাগাও তুম। নিতাই এখন নিজেই দল করিবার চেষ্টা করিতেছে। সন্ধ্যায় রাজার বাড়িতে কবি গানের মোহরা দেয়। রাজা ঢোলক বাজায়। দিনে রাজার ডিউটি। নিতাই চলিয়া যায় প্রান্তরের মধ্যে একটা পুরানো আম বাগানের মধ্যে। সেখানে বহু কালের বৃদ্ধ আম গাছগুলিকে শ্রোতার আসনে বসাইয়া, গালে হাত রাখিয়া, মুখের সম্মুখে ডান হাতটি আড়াল দিয়া, ঈষৎ ঝুঁকিয়া নিখুঁত কবিয়ালের ভঙ্গিতে সে গানের পর গান করিয়া যায়। ঠিক 12টা বাজিলে ফিরিয়া কৃষ্ণচূড়া গাছটির তলায় দাঁড়ায়। ঠাকুরজি আসে, দুধ দেয়।
নিতাই চা তৈয়ারি করে। ঠাকুরজি গ্রাম হইতে ফিরিলে দুজনে চা লইয়া গল্প হয়। দু একটি ফুল, লাল ফুল, তাই জোগাড় করিয়া রাখে ঠাকুরজি। সে ফুল খোঁপায় পড়ে, অসংকোচে নিতাইয়ের সম্মুখেই পড়ে, আর সে লজ্জিত হয় না। নিতাইয়ের অনেক গান ঠাকুরজি শিখিয়া লইয়াছে। সে প্রান্তরের পথে একা চলিতে চলিতে মিহি সুরে প্রায় গায়, কালো চুলে রাঙা কুসুম। ঠাকুরজি আজ আসিল না। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিনে নিতাই উৎকণ্ঠিত হইয়া স্থির করিল, আজ না আসিলে ঠাকুরজি গ্রামে গিয়া খোঁজ করিয়া আসিবে। ঠাকুরজি আসিল না, কিন্তু খোঁজ পাওয়া গেল। একটি আধা বয়সী মেয়ে আসিয়া রাজার বাড়িতে রাজার স্ত্রীর সহিত তুমুল কলহ বাধাইয়া তুলিল। মেয়েটি ঠাকুরজির ননদ। তাহার অভিযোগ, তাহাদের বধূ 3 মাসে দুধের দাম বাবদ 4.5 টাকা গোলমাল করিয়াছে, অথচ গৃহস্থ বাড়িতে একটি পয়সাও পাওনা নাই। তাহারা বেশ বুঝিয়াছে, বধূ ওই দুধ তাহার দিদিকে অর্থাৎ রাজার স্ত্রীকে দিয়াছে। রাজার স্ত্রী একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। রাজা শালিকাটির সহিত বেপরোয়া ঠাট্টা রসিকতা করিত বলিয়া রাজার স্ত্রী বোনের উপর খুশি ছিল না। নিতাই তো তাহার 2 চক্ষের বিষ। ঠাকুরজির ননদকে সঙ্গে সঙ্গে আপন দুয়ারের ওপারের পথ দেখাইয়া ক্ষান্ত হইল না। কৃষ্ণচূড়ার তলায় নিতাইকে শুদ্ধ দেখাইয়া দেয়া বলিল, ওই কবিয়ালের কাছে যাও, দুধ ওই ওকেই দেয়, বসে বসে চা খায়, গল্প করে, গান করে, ঠাট্টা করে, তর্জা করে, ওই ওর সঙ্গে বোঝোগে। নিতাই হতবম্বের মতো দাঁড়াইয়াছিল। গোলমাল শুনিয়া রাজা আসিয়া পড়িয়াছিল। সে একবার চোখ পাকাইয়া বলিল, ভাগো হিয়া সে, ভাগো, জেহেল দেঙ্গে হাম, টেরেস পাস কে লিয়ে, ভাগো। ঠাকুরজির ননদ আর কিছু বলিল না, নিতাইকেও কোনো প্রশ্ন করিল না। আহতা বাঘিনীর মতো হিংস্র ক্ষিপ্রতার সহিত প্রান্তরের পথে ক্রমশ একটি সাদা রেখায় পরিণত হইয়া একেবারে দৃষ্টি হইতে মিলাইয়া গেল। নিতাই বলিল, না না, করলে কি রাজন? রাজা আস্ফালন করিয়া উপরের দিকে হাত খানা ছড়িয়া দিয়া বলিল, ঠিক কিয়া হ্যায় হাম, अच्छा किया है, फिर आसेगा तो जरूर उसको जेल भेजेंगे हम, হারামজাদি। কথা তাহার শেষ হইল না। ওদিকে রাজা স্ত্রী বোন ও নিতাইয়ের সঙ্গে রাজাকেও দুর্দান্তভাবে গালিগালাজ আরম্ভ করিয়াছে। রাজা কথা অসমাপ্ত রাখিয়াই বাড়ির দিকে ছুটিল উন্মত্ত জানোয়ারের মতো। নিতাই শঙ্কিত হইয়া উঠিল। রাজা, রাজা, আজ রাজন বলিতে তার ভুল হইয়া গেল। কিন্তু রাজা মিলিটারি রাজা। সে একগাছা কঞ্চি লইয়া স্ত্রীর পিঠখানা রক্তাক্ত করিয়া দিল। নিতাই মরিয়া গেল লজ্জায় দুঃখে। ছি ছি ছি, কেন সে কবিয়াল হইতে গেল? সহসা তাহার মনে হইল, দূরে গ্রামান্তরে ঠাকুরজিকেও তো এমনি করিয়া নির্যাতন করিতেছে। ওদিকে স্টেশন স্টলে বণিক মাতুল বিপ্রপদ ঠাকুর তাহাকেও ঠাকুরজিকে লইয়া কদর্য রসিকতা শুরু করিয়া দিয়াছে। এখান হইতে বেশ শোনা যাইতেছে। নিতাই ঘরের মধ্যে গিয়া চুপ করিয়া বসিয়া রইল। 1:30টায় ট্রেন আসিতেছে। অদ্রবর্তী নদীর পুলের উপর গুম গুম শব্দ উঠিতেছে। অনেক ভাবিয়া সে স্থির করিল, মেডেলটা সে বেচিয়া দিবে।
4-5 টাকা অবশ্যই হইবে। সেই টাকা সে ঠাকুরজির স্বামীকে পাঠাইয়া দিবে। তাহা তো মনটা যেন কেমন করিতেছে। দ্বিধার মধ্যে সে চুপ করিয়া পড়িয়াছিল। একটা গানের 2টা কলিও ইহার মধ্যে তাহার মনে পড়িতেছে আসিয়াছে। কি পাপ করেছি বলো তোমার চরণে? দুঃখের উপর লাজের কালি হরিয়ে লেপে দিলে বদনে। গানের নেশাতে পড়িয়াই উঠি করিয়াও মেডেলটা লইয়া তার ওঠা হইতেছিল না। আহা, গানটি বড় ভালো হইতেছে। কিন্তু গানটাও শেষ হইল না। রাজা আসিয়া ডাকিল, ওস্তাদ। প্রচুর মদ খাইয়াছে রাজা। আসিয়া বসিয়াই সে বলিল, হারামজাদি ভাগ গিয়া। কি? কে? বহু গোসাকরকে বাপের ঘর চল গিয়া। নিতাই বলিল, ছি ছি ছি, কি করলে বড় দেখি। ঠিক কিয়া उस्ताद, वो गया है, हम बाँचा है, फिर शादी करेंगे हम। না, স্ত্রী অর্ধেক অঙ্গের সমান রাজন, এ কথা বলতে নাই। রাজা হা হা করিয়া হাসিয়া গড়াইয়া পড়িল, উচ্চ উৎকট হাসি। ওস্তাদ, ই কিয়া বলতা হ্যায়? কোনো মতে সে রাজাকে বুঝাইতে পারিল না। মত্ত রাজা সেই যে হাসি শুরু করিল, সে হাসি তার থামিলই না। সে স্থির করিল, পরদিন প্রাতঃকালে রাজা প্রকৃতিস্থ হইলে তাহাকে বুঝাইয়া স্ত্রীর নিকট তাহাকে পাঠাইয়া দিবে। পরদিন প্রাতঃকালে সে কিছু বলিবার পূর্বেই রাজা দুঃখিতভাবেই তাহাকে বলিল, খাঁটি বাংলায় বলিল, ওস্তাদ, ঠাকুরজিকেও তাড়িয়ে দিয়েছে ভাই। স্বামী নাকি ছাড়পত্র করেছে, ঠাকুরজি বাপের ঘর গিয়েছে। নিতাই চমকিয়া উঠিল, ছি ছি ছি। ওদিকে ট্রেনের সময় হইয়াছে, রাজা চলিয়া গেল। নিতাই নির্জন আমবাগানে গিয়া উঠিল। আজ তাহার গান আসিল না। চুপ করিয়া বসিয়া বসিয়া সে ভাবিতেছিল। অকস্মাৎ তাহার মনে একটা কথা জাগিয়া উঠিল। সে তো কবিয়াল, জাতি জ্ঞাতির সহিত সম্বন্ধই বা তাহার কোথায়? সে যদি মুচি হয় তবে তো। সে পুলকিত হইয়া উঠিল, চিৎকার করিয়া গান ধরিল, পুরনো গান, সেই কালো চুলে রাঙা কুসুম, হ্যারো হ্যারো নয়ন কোণে। না, মেডেলটি সে বেচিবে না, তাহার গলায় পরাইয়া দিবে। সে কুলিগিরি আবার করিবে। ক্ষতি কি? কুলিগিরি করিলে তো কবিয়ালি কেহ কাড়িয়া লইতে পারিবে না। ক্রমে কবিয়ালি পসার হইলে 10-20টা মেডেল গাঁথিয়া একটা মালাই সে গড়াইয়া দিবে। আনন্দে চিন্তা তাহার অসংলগ্ন হইয়া পড়িল। সে রাজাকে বলিল, না, তোমাকে যেতেই হবে। বউকে নিয়ে এসো আর ঠাকুরজিকেও, বুঝলে? খুব ভালো দিকে বিয়ে দিতে হবে তার, ভালো নোক, মুখ্যের হস্তে আর লয়। বলবে ঠাকুরজিকে আমার নাম করে, বুঝলে? সে হাসিল। হাসিয়া সে রাজাকে তাহার মনের কথার ইঙ্গিত দিল। হাসি দেখিয়া রাজাও হাসিল। 3 দিন পর আজ রাজা ফিরিবে সন্ধ্যার ট্রেনে। কবিয়াল অনেক আয়োজন করিল, ঘর দুয়ার অনেক করিয়া সাজাইল, ফুল তুলিয়া মালা গাঁথিয়া রাখিল, নিজের জীর্ণ কাপড় জামায় সাবান দিয়া পরিষ্কার করিল। বণিক মাতুলের দোকানে ধারে কিছু মিষ্টিও কিনিয়া রাখিল। একটা নতুন গানও তাহার মনে আসিয়াছে। সন্ধ্যা হইতেই স্টেশনে আসিয়া প্ল্যাটফর্মের উপরে ঘুরিতে আরম্ভ করিল। কিন্তু ঘণ্টাগুলো আজ বড় হইয়া উঠিয়াছে। সে নূতন গানটা ভাঁজিতেছিল, গুম গুম গুম,
চকিত হইয়া নিতাই দেখিল পুলের উপর ট্রেন। আহ, ট্রেনটা যদি পুল ভাঙিয়া পড়িয়া যায়! সঙ্গে সঙ্গে বিকৃত মস্তিষ্কের মতো আপন মনেই বলিল, না না না, ছি ছি। ফোঁস ফোঁস শব্দে স্টিম ছাড়িয়া ট্রেনটা দাঁড়াইল। কই রাজন, কই ওস্তাদ, ওস্তাদ! নিতাই ছুটিয়া গেল। রাজা বলিল, ले आया है तुम्हारा ठाकुर जी को, বলে উচ্চ উৎকট হাসি। ঠাকুরজি ট্রেন হইতে নামিল। চমৎকার সাজিয়া গুজিয়া আসিয়াছে। চমৎকার কালো রঙে লাল শাড়ি, চমৎকার। ঠাকুরজি মৃদু মৃদু হাসিতেছে। লজ্জায় নিতাই মাথা হেঁট করিল। কিন্তু রাজার বউ কোথায়? স্টেশন মাস্টার গার্ডের কাছে কাগজপত্র সই করাইয়া ফিরিতেছিলেন। তিনি বলিলেন, কিরে রাজা, বউকে নিয়ে এলে? হ্যাঁ হুজুর, নতুন বউ, নতুন বিয়ে করে নিয়ে এলাম। তার সঙ্গে ছাড়পত্র হয়ে গেল। তারই বোন বটে এ। মাস্টার হাসিয়া বলিলেন, বাহ, বেশ, একদিন খাইয়ে দে। আলবৎ, জরুর, নিশ্চয়, আমাদের ওস্তাদের গান হবে। নিতাই হাঁ করিয়া চাহিয়াছিল। ঠাকুরজি সলজ্জ হাসি হাসিয়া বলিল, জামাই ভারী ইয়ে, দিদি এলো না তো আমাকে বলে তোকেই সাঙ্গা করব, করতেই হবে, কিছুতেই ছাড়ে না, বলে কবিয়াল বলেছে। নিতাই ফতুয়ার পকেট হইতে মেডেলটি বাহির করিয়া রাজাকে দিয়া বলিল, বউকে দাও রাজন। বলিয়াই সে ট্রেনে চড়িয়া বসিল। বলিল, জংশন চললাম। কেনে? নিতাই উত্তর দিল না। ট্রেন তখন ছাড়িয়া দিয়াছে। সে ওদিকে মুখ ফিরাইয়া নূতন গান ভাঁজিতে আরম্ভ করিয়াছে। রাজা কিন্তু কবির হাসির ইঙ্গিত বুঝিতে পারে নাই। কবি গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন। তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।